নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতি তোলপাড় নতুন সংসদ ভবনের ছাদে বসানো যে অশোক স্তম্ভ তাকে কেন্দ্র করে। কারণ সেখানে যে সিংহ দেখে আমরা অভ্যস্ত, সেই সিংহের পরিবর্তে আক্রমণাত্মক দাঁত দেখা যাচ্ছে এরকম সিংহের প্রতিমূর্তি বসানো হয়েছে, যাতে বিরোধীদের অভিযোগ যে জাতীয় প্রতীকের অবমাননা করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের পক্ষে পাল্টা যুক্তি যে যদি আগ্রাসী সিংহ থাকে তাহলে আপত্তির জায়গা কোথায়। এ নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র পলিটিশিয়ানরাই নন, ইতিহাসবিদরা, ভাস্কররা, তারা কি মনে করছেন সত্যিই ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীকের অবমাননা একে বলা যেতে পারে কিনা, এই সব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায়, রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ভিজুয়াল আর্টস সন্দীপ চক্রবর্তী, এবং রয়েছেন ইতিহাসবিদ সুস্নাত দাস, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা। শুরুতে আপনাদের দেখাবো গত কয়েকদিনের রাতারাতি সেলিব্রিটি অশোক স্তম্ভের সিংহরা। সোশ্যাল মিডিয়া, পোস্টারে, প্রচারে শুধুই সিংহদের নিয়ে আলোচনা। নতুন সংসদ ভবনের ছাদে বসানো জাতীয় প্রতীক নিয়ে তোলপাড় গোটা দেশ। দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভে থাকা সিংহরা তো ধারে ভারে প্রথম থেকেই অনেক এগিয়ে। যদি সুযোগ থাকতো সিংহের দলকে প্রশ্ন করাই যেত। এত গুরুত্ব, এত আলোচনা, এসব কেমন লাগছে? গত সোমবার অর্থাৎ 10 জুলাই নয়া সংসদ ভবনের ছাদে ভারতের জাতীয় প্রতীক অর্থাৎ ব্রোঞ্জের অশোক স্তম্ভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই সেই অশোক স্তম্ভ নিয়েই উত্তঙ্গ বিতর্ক। অভিযোগ, মূল অশোক স্তম্ভের সঙ্গে নতুন প্রতীকের বিস্তর ফারাক। এক নয়, নতুন সংসদ ভবনের ছাদে বসানো অশোক স্তম্ভ ঘিরে এক গুচ্ছ অভিযোগ। অভিযোগ 1, শান্ত সিংহের বদলে আগ্রাসী দাঁত দেখানো সিংহের মূর্তি ব্যবহার। অভিযোগ 2, নতুন সংসদ ভবনে রাখা জাতীয় প্রতীকটি ভারতীয় আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অভিযোগ 3, জাতীয় প্রতীকের অবমাননা মোদী সরকারের। বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ, জাতীয় প্রতীকের অবমাননা করেছে মোদী সরকার। নতুন প্রতীকে থাকা সিংহ যেন মোদী সরকারের মতোই সবকিছু গিলে খেতে উদ্যত। সিংহ মূর্তি নিয়ে আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি আরজেডি। সংসদে সরব হওয়ার কথা জানিয়েছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকের মতো বিরোধী দল। শুধু চিঠি চালাচালি নয়, এই ইস্যুতে রাজনৈতিক তরজাও চরমে। এই সিংহ কি সাধারণত সিংহ? এই সিংহকে দেখে মনে হচ্ছে গুজরাটের জঙ্গল থেকে কোনো বিকৃত সিংহের বাচ্চাকে উঠিয়ে নিয়ে এসছে। ন্যাশনাল এমব্লেমের নামে যে সিংহ চেহারা দেখানো হচ্ছে, তাতে মনে হচ্ছে যে বাংলায় যেমন আমরা ম্যানিটার, টাইগারের কথা জানি, দিল্লিতে মোদিজি ম্যানিটার, লায়ন নিয়ে চলে এসছে। হিংস্র ভাবটা ভারতবর্ষ কিসের বার্তা দেবে? বিরোধীরা জানলেন না, অন্য কেউ না, প্রধানমন্ত্রী বসে এমনভাবে তারকে নিয়ে করলেন যেন ব্যক্তিগত বাড়ির ভিত পুজো করতে গেছেন। এটা তো নয়। মহারাষ্ট্রের একজন বিখ্যাত শিল্পী, তাকে দিয়েছে, তিনি সমস্ত ডিটেলিং দেখে এই মূর্তি বানিয়েছেন। এর সাথে কেন্দ্র সরকারের কেন কোনো সরকারেরই কোনো ভূমিকা নেই, কোনো সম্পর্কও নেই। শুধুমাত্র মিথ্যের বেশাতি এবং মূর্খদের দল, জানেও না কিছু, এসব ভুলভাল বকছে। সারনাথের অশোক স্তম্ভকেই 1950 সালে জাতীয় প্রতীক হিসেবে বেছে নিয়েছিল দেশের সংসদ। এত বিতর্কের মধ্যেও শিল্পীর দাবি, কিছু 19-20 হলেও সিংহের মুখাবয়বে মোটেও বদল করা হয়নি। जो फोटो वायरल हो रही है जिसमें लॉयन का मुंह बड़ा दिख रहा है, तो उसमें वो वाइड एंगल फोटोग्राफ है, इसी पर से हमने एनलार्ज किया है। तो इसको हम ये एंगल से करते हैं तो इसका एक्सप्रेशन बदल जाता है। इसका लॉयन का मुंह पूरा खुला हुआ दिखता है, उसके टूथ वगैरह ज़्यादा ये दिखते हैं, और ये एंगल से देखेंगे तो अलग लगेगा, ये एंगल से देखेंगे तो अलग लगेगा। কেন্দ্রের আবার দাবি, অতিকায় বিশাল বলেই সংসদ ভবনের অশোক স্তম্ভকে অন্যরকম লাগছে। 9500 কিলো ভারী, 6.5 মিটার লম্বা, 6000 কিলোর ইস্পাতের কাঠামোর উপর বসানো নয়া স্তম্ভটি মাটি থেকে 33 মিটার উপরে নির্মিত। গত 72 ঘন্টায় অশোক স্তম্ভ, তাকে ঘিরে থাকা সিংহদের নিয়ে নেট দুনিয়াও উত্তাল। রাজনীতির আঁচে মিশে সেখানেও জমজমাট সওয়াল জবাব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি আজকে শুরুতে সন্দীপ বাবুর কাছে যাব। সন্দীপ বাবু, যে বিতর্ক একদম কেন্দ্রবিন্দুতে আমরা দেখছি যে দুটো ছবি শেয়ার হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে এই নতুন সংসদ ভবনের
মাথার ওপর যে সিংহের প্রতিকৃতি, অশোক স্তম্ভ, তাতে যে সিংহের প্রতিকৃতি, সেখানে দাঁড়িয়ে সেটাকে বিকৃত করার অভিযোগ উঠছে। অন্যদিকে আমরা দেখলাম যে যিনি মূল শিল্পী সুনীল দেওরে, তার যুক্তি, তিনি বলছেন যে এটা একেবারে যে কোণ থেকে ছবিটা নেওয়া হয়েছে, অর্থাৎ যেটা ভাইরাল হয়েছে, যে কোণ থেকে ছবিটা নেওয়া হয়েছে তার কারণেই এই ভ্রমটা হচ্ছে, আসলে খুব একটা হেরফের করা হয়নি। একজন শিল্পীর চোখ দিয়ে, একজন ভাস্করের চোখ দিয়ে আপনার কি মনে হয়? না, আমার মনে হয় কিন্তু যিনি ভাস্কর, যিনি মানে মূর্তিটি করেছেন, আমার মনে হয় কথাটা হয়তো ঠিক নয়। মূল যে লায়ন ক্যাপিটাল থেকেই তো আমাদের এই ন্যাশনাল এমব্লেমটা তৈরি হয়েছে, তো সেখানে কখনো কিন্তু এই বীভৎস রূপ নেই, আমরা যেভাবেই দেখি না কেন। আমরা যদি একটু পিছনে যাই, এটা সেখানে দেখেছি আমরা এই লায়ন ক্যাপিটালটাকে কিভাবে ন্যাশনাল এমব্লেমে নেওয়া হলো, গ্রহণ করা হলো। সেখানে আমরা জানি নন্দলাল বসুর ছাত্র, কলাভবনে তখন আশ্রমে একটি ছাত্র, উনি ডিজাইনটা করেছিলেন, এবং ডিজাইনটা করেছিলেন কিন্তু ওই ন্যাশনাল ক্যাপিটালটাকে নিয়ে, লায়ন ক্যাপিটাল আমরা যেটা সবার খুব পরিচিত, ওখান থেকেই ডিজাইনটা তৈরি করেছিলেন। তো সেখানে কিন্তু ওই কখনো বীভৎসতা নেই। তার কারণ আমরা জানি যে লায়ন ক্যাপিটাল যেটা মৌর্য পিরিয়ডে যে রাজা অশোকের সময় তৈরি হয়েছিল, সারনাথ, উনি প্রচুর এরকম ক্যাপিটাল তৈরি করেছিলেন ওনার প্রায় 20 বছরের রাজত্বকালে। এবং তার করার উদ্দেশ্য ছিল কিন্তু উনি বৌদ্ধ ধর্মের প্রসার এবং কোথাও একটা শান্তির বার্তা, উনি যুদ্ধ থেকে বেরিয়ে যাতে আমরা শান্তির বার্তা দিতে পারি, সেই জায়গা থেকে উনি এই মূর্তিগুলো তৈরি করেছিলেন, পিলারগুলো। সেখানে কিন্তু কখনোই বীভৎসতা নেই। সেখানে অদ্ভুত একটা মিনিমাইজেশন আছে স্কাল্পচারটার মধ্যে, যে লায়ন ক্যাপিটালের মধ্যে লায়ন যে স্কাল্পচারগুলো, 4টে লায়ন যে পিঠি আছে। এবং আরেকটু আমরা যদি ইতিহাসের দিকে দেখি, সেখানে কোথাও একটা আমরা ইতিহাসে যেটা পড়েছি, যেটা একটা পার্সিক স্কাল্পচারের একটা ইনফ্লুয়েন্স আছে। সেখানে লায়নের যে কেশরগুলো, সেখানে সুন্দর একটা মিনিমাইজেশন আছে, একটা স্টাইলাইজড একটা ফর্ম আছে। এবং মুখের মধ্যেও কোথাও আমার মনে হয় না কখনো বীভৎসতা আছে। একটা হয়তো মৃদু একটা কি বলবো, একটা হয়তো হাস্যরসেরও একটা হয়তো কিছু একটা আনন্দের একটা বার্তা মনে হয় যায় মূর্তির মধ্যে। সেটা কিন্তু আমরা লায়ন ক্যাপিটালে যেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি। হয়ারেজ একজন স্কাল্পটার হিসেবে আমি বলবো, মনে হয় কোথাও একটা এই নতুন এর মধ্যে এমব্লেমের যেটা আমাদের বসানো হয়েছে, সেখানে কোথাও একটা অভাব মনে হয়। ইতিমধ্যে শঙ্কুদেব পণ্য আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি তার আগে একটু সুস্নাত বাবুর কাছে যাব। সুস্নাত বাবু, যদি আমরা দেখি যে এখন যে জাতীয় প্রতীক, তার যে মহিমা থাকে সেটা এবং এর যে ঐতিহাসিক গুরুত্ব, এর আধারে দাঁড়িয়ে যদি আমরা বিচার করি, তাহলে এই বিতর্কটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, তার উপর আপনার কি বক্তব্য? একটু আগেই আমার সহকর্মী সন্দীপবাবু ইতিহাস এবং শিল্পের যে সংমিশ্রণ ঘটিয়ে যে ব্যাখ্যাটা দিলেন, যে যুক্তির অবতারণা করলেন, আমি সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করি। সেটা হলো যে পরিবর্তনটা ঘটিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী, কাউকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে, এটা গ্রহণযোগ্য নয়। বস্তুত এটা নৈতিকভাবে, নান্দনিক দিক থেকে এবং যে সংবিধানের যে জাতীয় যে প্রতীক, তাকে বিকৃত করার যে অপরাধ, সেই অপরাধী হতে পারে। It is nothing but totally distortion of our national emblem, and that must be replaced immediately. এটা নিয়ে যে বিতর্ক হতে পারত, এটা উনি ইতিহাসবিদ
ভাস্কর, শিল্প যে বেত্তা বা অন্যান্য যে রাজনৈতিক বিরোধী পক্ষ আছে বা অন্য রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের কাছে উপস্থিত করতে পারতেন এইভাবে পরিবর্তন ঘটানো হচ্ছে, কিন্তু কেউ কিছু জানে না। এমনকি এইভাবে যে নতুন সংসদ ভবনে একটা পুজো আর্চা করে এটা বসিয়ে দিলেন, কোনো বিরোধী পক্ষকেও আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি আমি বিজেপির কথা বলছি না, এমনকি আমার মনে হয় কোনো বিজেপির মধ্যে তো শিক্ষিত মানুষ কম নেই, তাদের কাছেও এটা গ্রহণযোগ্য হবে কিনা আমার সন্দেহ। আমি আসবো সুস্নাতবাবু আপনার কাছে। আমি সম্রাট অশোকের হ্যাঁ বলুন রাজত্বকাল সম্পর্কে প্লিজ বলুন। হ্যাঁ, ইতিহাস সম্রাট অশোকের রাজত্বকাল নিয়ে ইতিহাসবিদ রমিলা থাপার, ইতিহাসবিদ নয়নজ্যোত লাহিড়ী তারা দীর্ঘ আলোচনা করেছেন, এবং যে অশোক পিলারগুলো পাওয়া গেছে, অশোক পিলার শুধু তার উপরে সিংহ নয়, তার উপর ষাঁড়, তার উপর হাতি, তার উপর ঘোড়া, এরকম অনেক মূর্তি পাওয়া গিয়েছে। কিন্তু 1950 সালে আমাদের সংবিধান বিশেষজ্ঞরা, বিশেষ করে মনে রাখতে হবে তখন ডক্টর আম্বেদকরের মতন মানুষ জীবিত আছেন, বর্তমান রয়েছেন, তারা স্বীকৃতি দিয়েছিলেন যে এই শান্ত সমাহিত যে শৌর্যশীল সিংহ, এটাই ভারতের যে শান্তিকামিতার প্রতীক হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে, সদ্য স্বাধীন একটি দেশ হিসেবে। কিন্তু এখন এরা যা করছেন সম্পূর্ণ বেআইনিভাবে, সম্পূর্ণ অনধিকার চর্চা করে এবং এটা সংবিধানকে লঙ্ঘন করা এবং দেশের এই জাতীয় একটা জাতীয় প্রতীককে বিকৃত করার অভিযোগে কেন এদের বিচার হবে না, সুপ্রিম কোর্টে কেন রাজনৈতিক দলগুলো অ্যাপিল করবে না, এটাই প্রশ্ন। যে এটা ওই অশোকের ইচ্ছে করলেই অশোকের সিংহের পরিবর্তে এরকম একটা মোদি সিংহ বসিয়ে দেওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুলেছেন, আমি আসবো আপনার কাছে। শঙ্কু, আপনি শুনলেন সুস্নাতবাবু কোনো পলিটিক্যাল পার্টি, কোনো দলের প্রতিনিধি নয়, কোনো বিরোধী দলের প্রতিনিধি নন, একজন ইতিহাসবিদ, তিনি এত কড়া ভাষায় এই সিংহ মূর্তি বসানো তার সমালোচনা করছেন। তিনি বলছেন এর জন্য বিচার হওয়া দরকার। এটা উনি বলছেন যে এটা দ্ব্যর্থহীনভাবে উনি বলছেন যে এটা জাতীয় প্রতীকের অবমাননা। তোমরা এমন একটা দল যারা বিভিন্ন সময় এই দেশের হেরিটেজ প্রসঙ্গে অত্যন্ত ভোকাল থাকো, সেখানে দাঁড়িয়ে কারো সঙ্গে কোনো আলোচনা না করে কিভাবে ন্যাশনাল এমব্লেম সেটা এরকম পরিবর্তন হয়ে গেল? শুনুন, প্রথমেই বলবো যে সুস্নাতবাবু যা বলেছেন, আমি তো ওনাকে সম্মান করি, উনি সিনিয়র মোস্ট। ওনার বক্তব্যের কিছু কিছু জায়গায় আমি ওনার সাথে একমত নই, কিন্তু একটি বিষয়ে আমি একদম একমত। সেটা হচ্ছে উনি বলেছেন যে বিষয়টিতে উনি সরাসরি অভিযোগও করেছেন যে বিষয়টিতে এমব্লেম কোনোভাবে এফেক্টেড হয়েছে বলে ওনার মনে হয়েছে। হয়তো ওনার মতো অনেকের বিরোধী পক্ষেরও অনেকের মনে হয়েছে, অনেকে পলিটিক্যাল রিয়াকশনও দিয়েছেন। তো আপনারা সুপ্রিম কোর্টে হচ্ছে কাস্টোডিয়ান আমাদের কনস্টিটিউশনের, আপনারা যান, আপনারা প্রেয়ার করুন, আপনারা আবেদন করুন, সেখানে আমরা যথাযথভাবে তার উত্তর দেব। কিন্তু আমরা একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই। আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই যে আজকে যে এই বিস্তৃত আলোচনা হচ্ছে, এই জাতীয়তাবোধ নিয়ে শতরূপের মতো আমার বামপন্থী বন্ধুরা এতক্ষণ বসে আছেন, যে শতরূপ আশুতোষ কলেজ সামলাতো, জাতীয় পতাকা আমাদের লড়াই করে তুলতে হয়েছে, যাদের মুখ্যমন্ত্রীরা জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে 5 বার ভাবতেন, তারা যে জাতীয়তাবোধে এতটা উদ্বুদ্ধ হয়েছেন। বা ধরুন এই রাজ্যের তৃণমূলের কোনো প্রতিনিধি আছেন কিনা প্যানেলে আমি দেখতে পাচ্ছি, বিশ্বজিৎ দেব আছেন, বিশ্বজিৎ দা আছেন তৃণমূলের প্রতিনিধি। ধরুন বিশ্বজিৎ দা যতটা বেশি জাতীয় এমব্লেম তারা ইউজ করেন, তার থেকে বেশি তারা নতুন দোকান করেছেন বিশ্ব বাংলা।
আমরা মধু টধু এসব কিনতে যাই, তার এমব্লেম অনেক বেশি ইউজ করে। আমি দেখুন, ডোন্ট টেল মি যে শতরূপ বা বিশ্বজিৎ বাবু তাদের মধ্যে জাতীয়তাবাদ উদ্রেক করতে ন্যাশনাল এমব্লেম চেঞ্জ করা হচ্ছে। ডোন্ট টেল মি, আমি জাস্টিফাই করছি না, আমি এটা তার সাথে বলার চেষ্টা করছি যে তারা আজকে সময় ব্যয় করছেন, তারা আজকে এটা নিয়ে ভাবছেন, এটা আমাদের কাছে বড় ব্যাপার। কিন্তু আমি তো প্রথমেই আমাদের যে স্ট্যান্ড, যে জায়গা, সেটা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে সংবিধানে যে স্পেসিফিকেশন আছে সেখানে এর থেকে বেশি স্পেসিফিকেশন নেই। এখন কে কোন দৃষ্টিতে দেখছেন তার উপর সেই এমব্লেমের বিষয়টা নির্ভর করছে। আমি এক লাইনে শেষ করব, যেমন আপনি যদি আমায় বলেন আমি মা কালীকে মা হিসেবে দেখি, আমি মা কালীকে কখনো দেখি না যে তিনি কি সেবন করছেন, কি গ্রহণ করছেন, যার যেরকম দৃষ্টি। আমি তো সিংহই দেখি, তিনটে সিংহ দাঁড়িয়ে আছে, আমি তিনটে সিংহ। শুনুন, আমি জাতীয় প্রতীকে তিনটে, এখানে কি সিংহর বদলে অন্য কিছু দেখতে পাচ্ছেন আপনারা? এখন তার মোড অফ এক্সপ্রেশন কি, কটা দাঁত দেখা যাচ্ছে, এই স্পেসিফিকেশনও তো কনস্টিটিউশনে নেই, এই কনস্টিটিউশনে তো নেই। আমি বলছি সিংহের বদলে যে সিংহটাকে সিংহই রেখেছে, গোমাতার মূর্তি করে দেয়নি, এটা না না, সেটা আপনারা চাইলে ওখানে লেনিন, স্টালিন এসব বসিয়ে দিতেন। আমরা তো অন্তত জাতীয়তাবাদের কথা বলেছি। আমি দুটো কথা আমাদের ওখানে সিংহ দেখা যাচ্ছে। দেখো, আমি একটা কথা বলি, আজকে তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা প্রফেসর সুস্মিতা দাসের মতো কি ওনার মতো মানে রাজনীতির বাইরে একাডেমিক্সের মানুষজন রয়েছেন। আমার আশা করছি যে আমরা খুব স্থূল একটা আলোচনায় যাব না। শঙ্কুদা প্রসঙ্গটা তুললো বলেই বলছি যে আমার যতদূর স্মরণকালে আছে, আমি আশুতোষ কলেজে এসএফআই করতাম, শঙ্কুদাকে জাতীয় পতাকা তুলতে কখনো আশুতোষ কলেজে আসতে দেখিনি। তৃণমূলের পতাকা তোলার জন্য কয়েকবার গিয়েছি। আমি দুজনের কারো কাছেই আসবো না। যদি এটা আশুতোষ কলেজ কেন্দ্রিক আলোচনায় পর্যবসিত হয়, আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি জাতীয় তার অবমাননা হয়েছে কি হয়নি তাই নিয়ে আলোচনা হচ্ছে, যার গুরুত্ব অনেক বেশি। আমার খুব ভালো লাগছে যে আপনারা সব সময় দিচ্ছেন। দ্বিতীয় কথা আমি খালি মনে করাই, জাতীয় পতাকার প্রসঙ্গটা যেহেতু তুললো কি আমাদের ন্যাশনাল সিম্বল ইত্যাদি, 2001-এ 4 যুবক আরএসএস হেডকোয়ার্টারে জাতীয় পতাকা তুলেছিল বলে সেই অপরাধে তাদেরকে 12 বছর জেল খাটতে হয়েছিল। না না, এইসব এর কোনো বাস্তবতা নেই, এই বেসলেস কথা বলছেন। এটা রেকর্ড হিস্ট্রি, আমার সিম্পল প্রশ্ন, জাতীয় পতাকা তোলার জন্য কেউ যে সমস্ত ভারতবর্ষে আপনারা জাতীয় পতাকা তুলতে দেন না বলে আমরা সব জেলে যেতে। আচ্ছা প্লিজ আজকের বিষয়ে আমি এইটার বিষয়ে বলছি যে আমি বারবার করে বলছি আমাকে যদি ও ইন্টারাপ্ট না করে আমিও করবো না, আমি না কিন্তু ওর বেলাও করবো। আজকে এটা যেটা হয়েছে না, দেখো আমি তো মানে ভিজুয়াল আর্টসের মানুষজন নই, তবে একটা মানে মূর্তিকে ওয়াইড অ্যাঙ্গেল করলে মূর্তির দুটো দাঁত বেরিয়ে আসে, আমি এত ভালো যুক্তি এর আগে কোনোদিন শুনিনি যা এই স্কাল্পচার ভদ্রলোক দিলেন, যার তোমরা বিবৃতি দেখালে। দেখো, আমি ইতিহাসবিদ না হয়েও বা ভিজুয়াল আর্টসের পণ্ডিত না হয়েও একজন সাধারণ মানুষ হিসেবে এবং মোটামুটি এই জেনারেশনে বড় হওয়া একজন হিসেবে আমি একটা কথার সাথে পরিচিত, আমাদেরকে পরিচিত হতে হয়েছে, সেটা হচ্ছে টক্সিক ম্যাসকুলিনিটি। এই যে টক্সিক ম্যাসকুলিনিটি আমরা সমাজে অনেক ক্ষেত্রে দেখি না, এই টক্সিক ম্যাসকুলিনিটিটা আমাদের দেশে, রাষ্ট্রে, আমাদের দেশের আইডেন্টিটি, আমাদের দেশের ন্যাশনাল সিম্বলের জায়গাটাকে দখল করে নিচ্ছে। এটা কিন্তু অত্যন্ত চিন্তার। আমি তার পাশাপাশি বলবো, দেখো এই মূর্তি এর ব্যাখ্যা, সারনাথের যে মূর্তি ছিল 4টে সিংহ মূর্তি কিসের প্রতীক ছিল, আজকের মূর্তি কিসের প্রতীক হয়েছে, এটা বলার জন্য আমার থেকে অনেক যোগ্য মানুষেরা এখানে রয়েছেন, প্রফেসর দাসের মতো মানুষেরা রয়েছেন। আমি খালি একটা কথা তোমাদেরকে পয়েন্ট আউট করাই, আমাদের ন্যাশনাল এমব্লেম মানে কিন্তু খালি 4 সিংহ নয়, তার সঙ্গে একটা কথা সত্যমেব জয়তে, যেটা সারনাথের ইয়েতে হয়তো ছিল না, কিন্তু এই দুটোকে মিলিয়ে 1950 সালে 26 জানুয়ারি ন্যাশনাল এমব্লেম গ্রহণ করা হয়েছিল। মিথ্যেবাদীর পার্টি কিন্তু এই ন্যাশনাল এমব্লেম থেকে সত্যমেব জয়তে কথাটাও তুলে দিয়েছে। দ্বিতীয় কথা নেই এই মূর্তিটায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমাকে এই প্রসঙ্গে মনে করাই, 2015 সালে রিপাবলিক ডেতে যে তোমাদের মনে থাকবে সেই সময় বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল সেই নিয়ে, সরকারের পক্ষ থেকে কনস্টিটিউশনের প্রিএমবেলের যে বিজ্ঞাপন বার করা হয়েছিল 2015 26 জানুয়ারি প্রতিটা কাগজে সকালবেলা বেরিয়েছিল গোটা দেশের, সেখানে খুব ইন্টারেস্টিং দিক ছিল বা অত্যন্ত একটা মানে চিন্তার ঘৃণার দিক ছিল। সংবিধানের প্রিএমবেল থেকে আমাদের যে আছে না, ইন্ডিয়া ইজ আ সভারেন সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক, সোশ্যালিজম এবং সেকুলারিজম এই দুটো শব্দকে বাদ দিয়ে প্রিএমবেল ছাপানো হয়েছিল। আমি বলছি এটা পুরোটা কিন্তু একটা প্যাটার্ন, সংবিধান থেকে সেকুলারিজম সোশ্যালিজম উঠে যাওয়া, সিংহর হঠাৎ একটা ডিগনিফাইড সিংহ হঠাৎ দাঁত খিচানো গডজিলা হয়ে যাওয়া, এইগুলো কিন্তু একটা প্যাটার্ন যা দেশের জন্য, হ্যাঁ গডজিলার মতোই এরকম দেখে, এটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা আমি আসবো প্লিজ, আমি একটু পার্থবাবুর কাছে মায়ের মতোই দেখি, এটাকে মমতা ব্যানার্জিকে মায়ের মতো তুমি যেরকম দেখো, তুমি যেরকম মমতা আমি তো মহিলাদের মায়ের মতোই দেখি।
মমতা ব্যানার্জি থেকে মা কালী। হ্যাঁ, যিনি যাই হন, Accept. যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমি সম্মান জানাই। রাজনৈতিক আক্রমণ করতেই পারে। দেখুন, আমাদের এই যে জাতীয় প্রতীক, এখানে 4টে সিংহ। এই 4টে সিংহ হচ্ছে শক্তি, সাহস, আত্মবিশ্বাস আর গৌরব। এই 4টে জিনিস প্রতিভাত করছে। কিন্তু এখানে দুজন শিল্পী রয়েছেন, সন্দীপবাবু রয়েছেন, সুস্নাতবাবু রয়েছেন। শিল্প নিয়ে আমার কথা বলা উচিত না, তবুও আমাদের যেটা মনে হচ্ছে, সাধারণ মানুষের যেটা মনে হচ্ছে, যে শক্তি যেটা ছিল তার বদলে এই সিংহগুলোকে দেখে মনে হচ্ছে ক্ষমতা, সাহসের বদলে মনে হচ্ছে দুঃসাহস, আত্মবিশ্বাসের বদলে মনে হচ্ছে বেপরোয়া মনোভাব, আর গৌরবের বদলে মনে হচ্ছে দম্ভ। এই ছবিটা দেখলে, এই এমব্লেমটা দেখলে আমরা সেই রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, সেই ভারতবর্ষের রূপ কিন্তু আমরা পাচ্ছি না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শিল্পী এটা করেছেন, সুনীল তেওরে বলে, গতকালকে আমি অন্তত 3খানা তার ইন্টারভিউ শুনেছি। প্রথমে তিনি প্রত্যেকটি জায়গায় বলছেন না কোনো রকম বদল হয়নি, তারপরে বলছেন যে আসলে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন বলে এই বদলটা মনে হচ্ছে, তারপরে উনি বলছেন যে হাইটের বিভিন্নতার জন্য এটা দেখতে মনে হচ্ছে, এবং লাস্টে উনি একটা আরো মজার কথা বললেন যে আপনারা যদি ছবিটাকে 3D অবস্থান থেকে দেখেন তাহলে দেখবেন ছবিটা ঠিক আছে। অর্থাৎ যখনই যে দেখতে যাবে খালি চোখে যেন না দেখতে যায়, 3D চশমা নিয়ে আজকে আমাকে আমার দেশের জাতীয় প্রতীককে দেখতে যেতে হবে। এর থেকে বোধহয় লজ্জার আর কিছু সত্যি হতে আমি পারে এখানে না। আসবো, সত্যি কি 2D 3D তে কোনো ফারাক পড়ে সেই প্রশ্নের উত্তর নেব। তার আগে একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবুর কাছে যাওয়ার আগে শুধু আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যখন প্রশ্ন করা হয়েছে এই বিতর্ক নিয়ে, তিনি কি বলেছেন। আমি এটা নিয়ে এখনই কিছু বলবো না, লেট মি স্টাডি ফার্স্ট, লেট মি টেক প্রপার স্টাডি অ্যান্ড দেন আই টেক ইট। বিশ্বজিৎ বাবু, এই বিতর্ক নিয়ে আপনাদের অবস্থান কি? আমরা মনে করি এটা সংবিধানের অপমান, ন্যাশনাল এমব্লেমের অপমান, দেশের অপমান, এবং এই ধরনের ইতিহাসকে বিকৃত করা, এটাই বিজেপির কাজ। এবং যেটা হয়েছে সেটা আমাদের প্রত্যেকের, দল মত নির্বিশেষে প্রত্যেকের আমাদের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এর থেকে সংবিধানকে অপমান করা, এর থেকে বড় ব্যাপার আর কিছু হয় না। সুতরাং এটা যদি আমরা মেনে নেই, এর থেকে অন্যায় আর কিছু হবে না। বিজেপি ইতিহাসকে বিকৃত করতে অভ্যস্ত, এবং তাদের অধ্যত্ত এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আজকে তারা সংবিধানকে, আজকে তারা ন্যাশনাল এমকেও আজকে তারা কথা বলছে না। তাদের ইচ্ছা মতো তারা যা মনে করছে আজকে তারা কিন্তু বুলডোজ করছে, এবং এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। আজকে স্ট্যাচু অফ ইউনিটি, আজকে সেই স্ট্যাচু অফ ইউনিটি করতে গিয়ে 3000 কোটি টাকা খরচা করলো। আজকে যেখানে শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, এই নিয়ে আজকে সারা দেশে সাংঘাতিক অবস্থা হয়ে আছে, তাদের কিন্তু সেদিকে চিন্তা নেই। তারা স্ট্যাচু অফ ইউনিটি করে তারা 3000 কোটি টাকা খরচা করে দিত। কিন্তু আজকে এই যে এই ভয়ঙ্কর প্রবণতা, এটাকে কিন্তু বন্ধ করা উচিত, এবং দল মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে থাকা উচিত। আমি আসবো শঙ্কু রেসপন্ড করতে যাই। শঙ্কুর বক্তব্য নিয়ে আমাকে একটা ব্রেকে যেতে হবে। শঙ্কু প্লিজ। আসবো বিশ্বজিৎ। শঙ্কু খুব সংক্ষেপে আমাকে আমি ব্রেকে আমি যেতে হবে। এক লাইন, আমি যেমন পার্থদা কংগ্রেস থেকে আছেন, মাননীয় মনমোহন সিংকে পার্থদা আপনার কেমন প্রধানমন্ত্রী মনে হয়? যথেষ্ট ভালো, দায়িত্বশীল প্রধানমন্ত্রী, ভালোভাবে দেশ চালাচ্ছে। আমি এক লাইন, না, তার মানে বিরোধীরা যে অভিযোগ করছেন, তার মানে বিরোধীরা যে অভিযোগ করছেন বিরোধীরা তো এই অভিযোগ করছিলেন তোমার বক্তব্য দিয়ে, তোমার বক্তব্য দিয়ে সেটাই ভ্যালিডেট করছো। আমি এক লাইন, উনি ইন্টারাপ্ট না করলে বলবো। উনি যা বলেছেন বলেছেন, আমি একটু বলে নিন, আমি একটু বলে নিন। নো বডি শেমিং, নো বডি শেমিং, না না, বডি শেমিং করছি না, আমি বলছি আচ্ছা ও যেটা বলার চেষ্টা করেন, মনমোহন সিং এর বাবু আমার বক্তব্য হচ্ছে আপনি যিনি নেত্রী, তিনি তো মনমোহন সিংকে গুটি গুটি প্রাইম মিনিস্টার মনে করেন। আমি বলার চেষ্টা করছি, কিন্তু জাতীয় প্রতীকটা প্রধানমন্ত্রী অনুযায়ী বদলাবে না। যে যেভাবে দেখেন, কি ভালো যুক্তি এটা, মূর্তিকে যে যেভাবে দেখেন, জাতীয় প্রতীককে কে প্রধানমন্ত্রী সেই অনুযায়ী বদলাবে না, এটা হতে পারে? প্রধানমন্ত্রীকে যেভাবে দেখেন, তৃণমূল তো প্রধানমন্ত্রীকে কিভাবে দেখতেন? মানে এটা বিজেপির পার্টি লাইন, প্রধানমন্ত্রী অনুযায়ী জাতীয় প্রতীক হবে কেন? মূর্তিটা বিজেপি বানিয়েছে বলে? বিজেপি বানিয়েছে, সরকার বানিয়েছে।
আপনার বক্তব্য আছে কোর্টে যাবে। কি বলছো শঙ্কু? তার মানে বলতে চাও যে সিংহের 56 ইঞ্চি ছাতি হবে? 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 দেখুন আপনার কি বলছো? আমার বক্তব্য দেশের যদি 56 ইঞ্চি ছাতি হয়, জাতীয় প্রতীকের সিংহের 56 ইঞ্চি ছাতি হবে? অ্যাগ্রেসিভলি অপারেট করা আপনার আপত্তি আছে? আসবো এই প্রসঙ্গে, ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর ফিরছি, দেখে থাকুন আপনারা। মানে কখনো জওহরলাল নেহেরু, কখনো ইন্দিরা জামানা, আবার কখনো বিপ্লবীদের অবদান। গত 8 বছরে বহুবার ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। জাতীয় প্রতীকের সিংহের মুখ নিয়ে বিতর্কের মধ্যে উঠে আসছে সেই সব প্রসঙ্গ আরও একবার। 2021 নভেম্বরে তথ্যের অধিকার আইনে এক নাগরিক কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন, গত 3 বছরে পাঠ্যপুস্তক ও সরকারি প্রচারপত্রে তথ্য বিকৃতি ঘটেছে, এই সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েছে? যদি এমন অভিযোগ জমা পড়ে তার সংখ্যা কত? বিস্তর টানাপোড়েনের পর জাতীয় তথ্য কমিশনের হস্তক্ষেপে উত্তর পান আবেদনকারী। জানানো হয় 2018 থেকে 2021 সালের মধ্যে তথ্য কমিশনে মোট 3টি অভিযোগ এসেছে। পাঠ্যপুস্তকে তথ্য বিকৃতি নিয়ে মাত্র একটি অভিযোগ। তখনই প্রশ্ন উঠেছিল, গত কয়েক বছরে বিভিন্ন মাধ্যমে যে ভুরি ভুরি ইতিহাস বিকৃতির অভিযোগ, সেগুলো নিয়ে কি কোনো অভিযোগই হয়নি? শিক্ষাবিদদের বড় অংশেরই অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য জাতীয় স্তরের বোর্ডের পাঠ্যসূচিতে একাধিক বদল এসেছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা, স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, তথ্য মন্ত্রকের প্রচারপত্রেও নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন, রাজনৈতিক প্রচারেও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার প্রবণতা স্পষ্ট। কেন্দ্রের কাজকর্ম তুলে ধরতে নিউ ইন্ডিয়া সমাচার প্রকাশ করে প্রেস ইনফরমেশন ব্যুরো। চলতি বছরের জানুয়ারি সংখ্যায় এই পত্রিকার প্রবন্ধে দাবি করা হয়, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক জাগরণের ফলেই সিপাহী বিদ্রোহ ঘটেছিল। বিবেকানন্দ বিদ্রোহীদের সমর্থনও জুগিয়েছিলেন। ইতিহাস বলছে 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্মের 6 বছর আগে 1857 সালেই সিপাহী বিদ্রোহ হয়। আবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রচারপত্রে একই ঘটনা। নতুন ভারতের অমৃত যাত্রা নিবন্ধে লেখা হয়, ভক্তি আন্দোলনের হাত ধরেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। যে তথ্য খারিজ করে ইতিহাসবিদরা একযোগে জানিয়েছিলেন, ভক্তি আন্দোলনের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনো সম্পর্কই নেই। ভক্তি আন্দোলনে কখনো স্বাধীনতা বা সশস্ত্র আন্দোলনের কথা বলাই হয়নি। বিরোধীদের অভিযোগ, হিন্দুত্ববাদী রাজনীতির প্রচারেই বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। ঐতিহাসিকেরা জানাচ্ছেন, কংগ্রেস আমলে নেহেরু গান্ধী মহিমা প্রচারেও ইতিহাস বিকৃতি হয়নি, সেটা বলা যাবে না। स्वाधीनता संग्राम में लाखों लाख देशवासियों की तपस्या शामिल थी, लेकिन उनके इतिहास को भी सीमित करने की कोशिश हुई। लेकिन आज आजादी के दशकों बाद देश उन गलतियों को डंके की चोट पर सुधार रहा है। ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা, ভারতবর্ষের ইতিহাসকে পরিবর্তন করবার একটা চেষ্টা বর্তমান কেন্দ্রীয় সরকারের মধ্যে, বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসক দলের মধ্যে তারা করছেন। বিভিন্নভাবে সংস্কৃতিকে পরিবর্তন করবার চেষ্টা করছেন, বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করছেন। অর্থাৎ সারসত্যটা একই রকম, যখন যার হাতে ক্ষমতা, ইতিহাসের দখল নেবার দৌড়ে তিনিই এগিয়ে। শাসকের এই স্বভাব যেন বদলানোর নয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি সুস্নাতবাবুর কাছে যাব। সুস্নাতবাবু, বেশ কিছু প্রসঙ্গ আমরা দেখেছি যে গত 8 বছরে ঘুরে ফিরে এসেছে, যেখানে ইতিহাস বিকৃত করার অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার উঠেছে। আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে আপনার কি মনে হয়, এটা কি একটা প্রবণতা নাকি অনিচ্ছাকৃত ভুল বা বিচ্ছিন্ন ঘটনা? এটা অনিচ্ছাকৃত ভুলও না, বিচ্ছিন্ন ঘটনাও না। দেখুন, চিৎকার চেঁচামেচি করে সত্যকে, সত্যের কণ্ঠ রোধ করা যায় না।
যিনি আরটিআই করে জানতে চেয়েছেন কত অভিযোগ জমা পড়েছে, তার জবাবে 3টি অভিযোগ কথা বলেছেন। আমি পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সঙ্গে যুক্ত, আমি ভারতীয় ইতিহাস কংগ্রেসের সঙ্গে যুক্ত। ইতিহাস সংসদের আমি সহসভাপতি, ভারতীয় ইতিহাস কংগ্রেসের, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। গত 7 বছর ধরে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস প্রতি বছর একাধিক অভিযোগ, এই পাঠ্যক্রম, ইতিহাসের পাঠ্যক্রম যে বিকৃত করা হচ্ছে, ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে, সে সম্পর্কে অভিযোগ জমা দিয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগকে অভিযোগ জানিয়েছে। লালকেল্লাকে বিভিন্ন বাণিজ্যিকীকরণ করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, টেন্ডার কল করেছিল, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এবং অভিযোগ করার জন্য জানানো হয়েছে। তাজমহলকে কেন্দ্র করে যে অনর্থক বিতর্ক তৈরি করা হচ্ছে ইতিহাসকে বিকৃত করে, তার বিরুদ্ধে বলা হয়েছে। আর ওরা বলছেন যে কিছু করা হয়নি। এইভাবে তো হয় না। আমি আসবো সুস্নাত বাবু আপনার কাছে। আমার এখানে প্রশ্ন শঙ্কুদেবের কাছে। শঙ্কু, কিছুক্ষণ আগে তোমার বক্তব্যে যেটা প্রথমে নরেন্দ্র মোদী এবং মনমোহন সিং এর তুলনা করছিলে, প্রশ্নটা এখানেই উঠছে যে তোমরা এর আগেও মনমোহন সিংকে নিয়ে নানান বক্তব্য রেখেছো এবং তুলনা আসতেই পারে, তুলনা আসাটা অবভিয়াস, কিন্তু কোনো কিছু জাহির করার জন্য তার মাধ্যম তো জাতীয় প্রতীক হতে পারে না। প্রথমেই বলবো যে আপনাদের প্রতিবেদনে আপনারা নির্দিষ্ট করে অভিযোগ করেছেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি এই অভিযোগ ভিত্তিহীন। ইতিহাস বিকৃত করা হয়নি। ইতিহাস কালে কালে বাংলায়, ভারতবর্ষে বিকৃত হয়েছে এবং বিকৃত করেছেন যারা এই দেশের আসল ইতিহাস, দেশভাগের ইতিহাস আমাদের ভুলভাবে পড়িয়েছে। আর তোমরা তো বাংলায় আর তোমার যাই হোক সেটা নিয়ে আমার বক্তব্য, কিন্তু মার্কস পড়বো না, পড়বে না, সেটা তোমার কথা জানার জন্য জানবো, কিন্তু সেটাই আমার আরাধ্য হবে। বাংলায় তোমরা এর বাইরে কিছু পড়াওনি, তোমরা বাংলার ইতিহাসকে শেষ করে দিয়েছো। কথা হচ্ছে তোমরা 30 বছর এইসব করিয়েছো, কথা হচ্ছে তো। আর দেশ আপনি না কথা বলাই ভালো। মোদিজি একটা আপনারা ইতিহাসটা নিয়ে ছেলেখেলা করছেন। একটা নির্দিষ্ট পরিবারের ইতিহাসের বাইরে আর কিছু করাননি। আপনি একটা জিনিস আমরা একমাত্র পরিবার যা বলে দিয়েছে সেটাই আমরা রাজনৈতিক দল যারা আমরা ইতিহাস লিখিনি, এখন ভারতবর্ষের মানুষ অ্যাকচুয়ালি ইতিহাস জানতে পারছে। কংগ্রেসের কথা ছেড়ে দাও, মোদির বলা আসল ইতিহাসটা কি? আরএসএসের ইতিহাসে কোনো ভালো পরিচয় পেলেন না। কংগ্রেসের নেতা সরদার পটেলের মূর্তি বানাতে হবে। তোমাদের চীনের চেয়ারম্যান, তোমাদের থেকে থাকে। আমি বিশ্বজিৎদার কাছে আসবো। কংগ্রেস থেকে নেতা কথা বলছো। আর বিশ্বজিৎদার কাছে বিশ্বজিৎদা কিছু বলতে চাইছেন। বিশ্বজিৎদা, তাহলে কংগ্রেস থেকে এক সেকেন্ড মোদি চেষ্টা করে, এক সেকেন্ড শতরূপ শঙ্কু, এক সেকেন্ড বিশ্বজিৎদা। এটাই মোদী সরকারের চরিত্র। এটা আমরা বিগত 8 বছর ধরে দেখছি এবং আগামী দিনে আরো 2 বছর, এই যে 2024 অব্দি যে বাকি আছে এদের টেনিয়রটা, হয়তো আরো কিছু দেখবো আমরা। এরা ইতিহাসকে বিকৃতি করছে, এরা দেশের সংবিধানকে বিকৃতি করছে, এরা সংবিধানকে অপমান করছে, এরা দেশকে অপমান করছে। এদের দম্ভ, নরেন্দ্র মোদীর দম্ভ, অমিত শাহর দম্ভ এমন একটা জায়গায় পৌঁছে গেছে। আরে আমরা আছি বলে তো আপনি ন্যাশনাল ফ্ল্যাগকে সালুট করেন রাস্তা দিয়ে। আরে 52 বছর স্বাধীনতার পরে 52 বছর আরএসএস জাতীয় পতাকা গ্রহণ করেনি। 52 বছর স্বাধীনতার পরে 52 বছর আরএসএস জাতীয় পতাকাকে গ্রহণ করেনি। কে বলেছে তোমাকে? আরে দেশ যেদিন স্বাধীন হচ্ছে একেজি, একে গোপালন 47 সালের 15 আগস্ট জাতীয় পতাকা তুলেছিলেন। আর আরএসএস 52 বছর বলেছিল জাতীয় পতাকাকে আমরা গ্রহণ করব না, যেগুলো পতাকা জাতীয় পতাকা হবে। অর্গানাইজেশন আফ্রিকায় কলম বেরিয়েছিল যে মূল সংবিধানকে ভারতের সংবিধান হবে। এগুলো ইতিহাস, এগুলো তৃণমূল থেকে বিজেপি থেকে ইতিহাস শেখা যায় না।
আরে সুদীপ্ত সেনের এক সেকেন্ড আমি একটু এক সেকেন্ড এক এক না 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 প্লিজ 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 এই ব্যক্তি আক্রমণ না 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 ব্যক্তি আক্রমণ মোদি বলছেন যে ওনারা ঠিক হিস্ট্রি মানুষের হবে ব্যক্তি আক্রমণ আচ্ছা বিশ্বজিৎ দা সতেরো বিশ্বজিৎ দা বাইরে আছেন আমি বিশ্বজিৎ দাকে অনিয়ার নেব প্লিজ বিশ্বজিৎ দাকে অনিয়ার নেব এক সেকেন্ড আমি তোমাদের কারো কাছে যাব না বিশ্বজিৎ দাকে অনিয়ার দেব বিশ্বজিৎ দা বাইরে আছেন বিশ্বজিৎ দা প্লিজ আমি তো বললাম যে আজকে এটা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকারের যে আসল চরিত্র সেই চরিত্রের আজকে এটা আজকে এরা খালি দেশের সংবিধান না ন্যাশনাল অ্যান্থেম না মানুষকে অপমান বলাই যাচ্ছে না দেশকে অপমান করছে সংবিধানকে অপমান করছে সংবিধানকে একই কথা ন্যাশনাল অ্যান্থেম আমি আসবো আপনার কাছে বিশ্বজিৎ বাবু আমি শুনে নেব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমাদের দেশে একটা নেমস অ্যান্ড এমব্লেমস অ্যাক্ট বলে একটা আইন আছে সেই আইনে যদি আমাদের জাতীয় পতাকার কোনো রকম পরিবর্তন করার চেষ্টা করে ভুল সুরে যদি জাতীয় সঙ্গীত গায় আমাদের যে এমব্লেমটা রয়েছে সেটা যদি পরিবর্তন করে সেটা দণ্ডনীয় অপরাধ আমার মনে হয় এটা তারা জানেন না জানলে পরে এটা কখনোই তারা করতেন না এবং আমিও খুব আশ্চর্য হয়ে গেছি যদি এইভাবে ওরা পরিবর্তন করতে থাকেন যে পার্থবাবু যে কথা একটু আগে বললেন যে আমাদের ইতিহাস পরিবর্তন করার একটা ওদের লক্ষ্য দেখা যাচ্ছে একথা ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ওদের একটা প্রবণতা ইতিহাসকে নতুন করে লেখার ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম এগুলো তো সবাই জানে এইখানে পরিবর্তন করবার কোনো কারণ আছে আমি মনে করি না রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পরিবর্তনের কোনো কারণ আছে বলে মনে করেন না বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একই সঙ্গে বলছেন যে দণ্ডনীয় অপরাধ আমি শুধু একটু আপ নেতা সঞ্জয় সিং এর বক্তব্য তুলে ধরবো তিনি বলছেন যে কেন এটা দেশদ্রোহ বলে গণ্য হবে না শঙ্কু দেখুন আমি আবারও নির্দিষ্ট করে বলছি যে যারা দেশদ্রোহের অভিযোগ তুলছেন তারা এতদিন দেশ নিয়ে ভাবেননি কে বলেছে ভাবছেন ভাবছেন আপনাদের ভাবনার পরিণতিটা কি তোমরা দেশ নিয়ে ভাবেন হ্যাঁ আমি বলছি কথাটা শুনে নিন এটা কি শুনে নিন আমারটা আগে শুনে না না তোমারটা শুনবো যে না 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 আগে শোনো আমাকে শুরু করেছিল আমার কথা শেষ না হলো বলতে পারবে তার আগে তো আমাকে প্রশ্ন করেছে আমার নাম সত্য এর আগে এইটুকু আগে শুনে নাও মোদি যে কথা তোমরা শোনালে যে মোদি বলছেন যে ইতিহাস একদিন ভুল পড়ানো হয়েছে এবার আমরা ইতিহাস ঠিক করব চমৎকার কথা ঠিক ইতিহাসটাকে আমি ধরে নিচ্ছি এতদিন কংগ্রেস যা ইতিহাস পড়িয়েছে বামপন্থীরা ইতিহাস বলে সব ভুল ঠিক ইতিহাসটা কি মোদি আরএসএস এর পাতা থেকে শেষ করি এক করে তাহলে আমার উত্তর নিতে নেব মোদি আর আমার তাতে কোনো কালই আপত্তি ছিল না ঠিক আছে শুনে নাও মোদি আরএসএস এর পাতায় কোনো স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক না পেয়ে শেষ পর্যন্ত কংগ্রেসের নেতা সর্দার প্যাটেলের মূর্তি বানালেন এক দ্বিতীয় কথা আমি তোমায় বলি দেখো এইগুলো আমার কোনো তত্ত্ব নয় এগুলো তথ্য স্বাধীনতার পরে 52 বছর পর্যন্ত আরএসএস জাতীয় পতাকাকে গ্রহণ করেনি তাদের বক্তব্য ছিল যে গেরুয়া পতাকা ভারতের জাতীয় পতাকা হচ্ছে তেরঙ্গা পতাকা নয় এবং 3 নম্বর যখন আমাদের সংবিধান মৃন্ময়ী থেকে চিন্ময়ী হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটের পরে সেই সময় অর্গানাইজার পত্রিকায় 52 সালে আরএসএস এই আর্টিকেল লিখেছিল যে এই আই এম কোটিং দ্যাট আর্টিকেল ভারতীয় সংবিধানে কোনো ভারতীয়ত্ব নেই মনুসংহিতাকে দেশের সংবিধান করতে হবে এইটা হচ্ছে আরএসএস এর ইতিহাস উত্তর নেই আমি পেশেন্স ছিলাম সিরিয়াসলি উত্তরটা দিতে হবে প্রথম কথা হচ্ছে দেখুন আরএসএস যে সংগঠন যে নীতি যে ভাবধারায় বিশ্বাস করেন তারা ভারতের ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার পর তারা বলেছিলেন এটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত যদি পাকিস্তান তারা ইসলামকে গ্রহণ করে তাহলে ভারতের ক্ষেত্রে হতে সেই ইস্যুতে তারা তাদের বক্তব্য রেখেছিলেন তারা দেশ বিরোধী কিছু করেননি কিন্তু আশ্চর্যের বিষয় এটা তারা ইতিহাসকে কখনো বিকৃত করবার চেষ্টা করেননি কিন্তু তারা বরাবরই কংগ্রেস শাসন করবার জন্য তাদের ইতিহাস তাদের লড়াইয়ের কাহিনী তাদের লড়াই এটা বিকৃত হয়েছে বিকৃতভাবে রিপ্রেজেন্টেড হয়েছে এবং হওয়ার পর এই যে 60 বছর কংগ্রেস চালিয়েছেন তারা যে ইতিহাসটা লিখেছেন তাদের মতো করে সেই ইতিহাসটা নিয়ে এখন বক্তব্য আসছে বলেই তারা মনে করছেন পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে না যেটা ফ্যাক্ট সেটাই আসছে বলে আজকে ওদের গাত্রদাহ হয়েছে তাই ওনারা যেভাবে ওদের পরিবারকে মহিমান্বিত করেছিলেন ওদের ইতিহাসকে মহিমান্বিত করে দেখাবার চেষ্টা করেছেন তার আসল সত্য মানুষের সামনে আমি আসবো আমি একটু সন্দীপ বাবুর কাছে সন্দীপ বাবু আমরা তো
অহরহ দেখে থাকি যে শিল্পীর স্বাধীনতা এই বিষয়টা চর্চার মধ্যে থাকে এবং বলা হয় যে শিল্পী তার মনশ্চক্ষে কি দেখছেন সেটার একটা স্বাধীনতা রয়েছে। আমি যেভাবে দেখছি শিল্পী সেভাবে নাও দেখতে পারেন এবং তিনি যখন সেটাকে মূর্ত করছেন তখন তার মধ্যে কোথাও একটা তফাৎ আসতে পারে, কিন্তু যখন জাতীয় প্রতীকের প্রসঙ্গ আসে তখন কি সত্যি সেই শিল্পীর স্বাধীনতা সেটা বলে এটা গ্রেস দেওয়া যায় এই সমস্ত ন্যাশনাল এমব্লেমের ক্ষেত্রে? না, আমি প্রথমত অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, তো আমার মনে আমি খুব উপভোগ করছি সেই অর্থে যে একটি শিল্পকর্ম, একটি যে লায়ন ক্যাপিটাল আমাদের যে ন্যাশনাল এমব্লেম, সেটাকে নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। শিল্পীরা বলছেন, অশিল্পীরা বলছেন, সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন। এটা সেই দিক থেকে খুব মনোগ্রাহী আমার কাছে। দ্বিতীয়ত বলবো যে আপনি শিল্পের স্বাধীনতা বা শিল্পীর স্বাধীনতার যেটা বলছেন, আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যেখানে শিল্পীর স্বাধীনতা এতটা মান্যতা পায় না। শিল্পীর সেই স্বাধীনতা কখনো থাকে না যদি আমাদের ন্যাশনাল এমব্লেমকে আমি বিকৃত করা কিংবা ডিসপ্রপোর্শন করার অধিকার মনে হয় কোনো শিল্পীরই নেই। আমি জানি না এখানে কিভাবে কাজটা হয়েছে। এখানে মনে হয় কোনো একটা মানে বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটা কোনো প্যানেল থাকা উচিত ছিল যারা সেটাকে লুক আফটার করতে পারতেন, আমাদের ন্যাশনাল এমব্লেমকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে যাতে আমরা তার রূপ দিতে পারি, সেই জায়গাগুলো আরও যত্নবান হওয়া উচিত ছিল। এবং শিল্পীরও আমি বলবো আরও নিবিষ্ট চিত্তে এটাকে কি বলবো, এটাকে মানে পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। কারণ আমরা প্রত্যেকটা মানে স্টেজে যদি দেখি মূর্তিটা, বর্তমান যে মূর্তিটি আমি যতটুকু দেখেছি পত্রপত্রিকায়, অ্যাকচুয়ালি অরিজিনালটা আমার দেখা এখনো হয়নি দিল্লিতে গিয়ে, তো সেখানে যতটা দেখেছি আমার মনে হয় কোথাও একটা ডিসপ্রপোর্শনেট একটা ফর্ম আমরা দেখি। আর সেখানে আমরা যদি শিল্পের ভাষায় যেটাকে মডেলিং বলি, তার যে ডোল যেটা, সেখানে কোথাও একটা বদল হয়েছে। তার ফলে কিন্তু শিল্পটা যথাযোগ্য সেই রূপ পায়নি। যে একটা শিল্প তো তার একটা নিজস্ব ভাষা আছে, সে কিছু বলতে চায়, তো সেই বলাটাকে যদি আমি ঠিক করে অনুধাবন না করতে পারি, আমি যদি শিল্পটার মাধ্যমে সেটাকে যদি বুঝতে পারি, তাহলে মনে হয় কোথাও একটা শিল্পটা একটা ফেলিওর একটা রূপ দেখা যায়। আমি এই প্রসঙ্গে আসবো। একটু আগে আমরা যেটা দেখছিলাম যেটা বিমান বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এর জন্য আইনি প্রভিশন রয়েছে, যদি কেউ মনে করেন যে জাতীয় প্রতীকের বিকৃতি করা হয়েছে বা অবমাননা করা হয়েছে, সেক্ষেত্রে বিরোধীরা যে সুর চড়াচ্ছেন তারা কি আদালতের দ্বারস্থ হচ্ছেন বা হবেন? ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। পার্থদা, আপনার কি আইনের দ্বারস্থ হবেন? আপনারা তো অভিযোগ তুলছেন প্রচুর। না, সেটা তো এক্ষুনি বলা যাবে না, কেন সেটা সমগ্র বিরোধীরা সবাই মিলে একসঙ্গে বসে কী হবে, কারণ এই মুহূর্তে একটা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপার আছে। ফলে আমার কাছে এই মুহূর্তে আমার দলীয় এই পয়েন্টে আমার অবস্থানটা নেই যে আমরা আইনের পক্ষে যাব কিনা, কিন্তু আইনের থেকেও বড় কথা হচ্ছে গণ আন্দোলন এখানে। কেননা দেখুন, যে মূর্তিটা যেটা ছিল, মানে যেটা কথাটা হচ্ছে আজকে যে মূর্তির যে রূপটা, সেটা ভারতবর্ষ, শাশ্বত ভারতবর্ষ যেটার কথা চিন্তা করে মূর্তিটাকে এমব্লেম হিসেবে করা হয়েছিল, সেটা আছে কিনা। সেই মূর্তিটা যদি মহাত্মা গান্ধী হয়, তাহলে এখনকার মূর্তিটা কিন্তু নাথুরাম গডসে, এটা এক কথায় বলা যায়। শঙ্কু, ওই মূর্তি যদি মহাত্মা গান্ধী হয়, এই মূর্তি নাথুরাম গডসে। দেখুন, আমি প্রথমে মাননীয় শিল্পী অনেকগুলো বক্তব্য রেখেছেন, খুব সংক্ষেপে প্লিজ। আমি এক লাইনে একটা প্রশ্ন ওনার কাছে রাখতে চাই। দেখুন, লুকালাইক বানানো পৃথিবীতে কেউ কখনো অ্যাকুরেট বানাতে পারেন না। আমি ওনাকে অ্যাড্রেস করছি, আমাকে 1 মিনিট অ্যালাউ করে দিন। লুকালাইক বানানো কোথাও না কোথাও ডিফারেন্সেস থাকে। তুমি যেটার দাঁত দেখা যাচ্ছে না, তার সিংহের দাঁত দেখা যাচ্ছে না, সিংহের দাঁত বেরিয়ে যাবে। এবং তোমরাই তো পোস্ট করছো, তোমরাই তো এখানে সিংহের বদলে অন্য কিছু করছো। যেটা অরিজিনাল আছে, যে অরিজিনাল ছবি, ম্যাম শুনুন না, যে অরিজিনাল ছবি ওনারা বলছেন সেটা তো একটা শিল্পকর্মের উপর ভিত্তি করে, সেটা তো বাইরে আছে, সেটা রোদ জল ঝড় বেশি হয়ে গেছে। এখন এনারা 5 সেকেন্ডে আমাকে বরখাস্ত করবেন বলেছে দাদা, এরা আমাকে 5 সেকেন্ডে বরখাস্ত করবেন। আমি শেষ করে নিচ্ছি, আমি 10 সেকেন্ড বিশ্বজিৎদার কাছে যাব। আমার 10 সেকেন্ড, আমার 2 সেকেন্ড হলেই আমি তো 5 সেকেন্ড, আমার 2 সেকেন্ড হলেই যাবে। আমি একটা জিনিস সেখানে বলি যেটা কিনা
আমরা সবাই জানি স্বাধীন ভারতের বাইরে আছেন প্লিজ। স্বাধীন ভারতের এই প্রথম মূর্তি তৈরি হচ্ছে না অশোক স্তম্ভের, গত 70 বছরে 70,000 মূর্তি তৈরি হয়েছে, এইটা প্রথম মূর্তি তৈরি হচ্ছে না। তোমার তো সবাই আমাদের সময় শিল্পীর স্বাধীনতা নিঃসন্দেহে তার প্রতি সবার সম্মান রয়েছে, কিন্তু জাতীয় প্রতীকের ক্ষেত্রে এই শিল্পের স্বাধীনতার যুক্তি যে প্রযোজ্য নয়, শিল্পীর স্বাধীনতার যুক্তি যে প্রযোজ্য নয়, এটা ইতিহাসবিদ থেকে শুরু করে ভাস্কররা এক বাক্যে বলছেন, শুধুমাত্র বিরোধীরা নন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে কেন জাতীয় প্রতীককে ব্যবহার করা হবে নিজেদের মনোভাব জাহির করার জন্য, যে প্রশ্ন বিরোধীরা তুলছেন। সত্যি কি এর যথাযথ উত্তর নিয়ে আসতে পারছে কেন্দ্রের সরকার পক্ষ? উত্তর হচ্ছে না। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।